পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের সহজ ও বিস্তারিত আলোচনা। মাধ্যমিক পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আচ্ছা, জীবজগৎ নিজেকে কিভাবে কন্ট্রোল করে? মানে একটা গাছ থেকে শুরু করে একজন মানুষ পর্যন্ত সবকিছুকেই যেন একটা অদৃশ্য সুতো বেঁধে রেখেছে, তাই না? আজ আমরা ঠিক সেই অসাধারণ নকশাটা কি একটু কাছ থেকে দেখব। চলুন একটা বেশ মজার ধাঁধা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একটা সূর্যমুখী ফুল যেটা সারা দিন সূর্যের দিকে তাকিয়ে থাকে, আর একজন দৌড়বিদ যে দৌড়ের ট্র্যাকে দৌড়াচ্ছে, এই দুজনের মধ্যে মিলটা কোথায় বলুন তো? উত্তরটা কিন্তু দুজনের মধ্যেই লুকিয়ে আছে, আর সেটা হলো নিজেদের চারপাশের জগৎকে অনুভব করার আর সেই অনুযায়ী সাড়া দেওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা। জীবজগতের এই যে সাড়া দেওয়ার ব্যাপারটা, এর মূলে রয়েছে দুটো জিনিস, উদ্দীপক আর সাড়া। মানে কিছু একটা ঘটছে আর তার জবাবে জীব কিছু একটা করছে, কিন্তু প্রশ্ন হলো এই সাড়া দেওয়াটা যাতে কোনো বিশৃঙ্খল ব্যাপার না হয়ে একটা গোছানো কার্যকরী প্রক্রিয়া হয়, সেটা কে নিশ্চিত করে? এর উত্তরটাই হলো সমন্বয় বা কোঅর্ডিনেশন। এটা এমন একটা জৈবিক প্রক্রিয়া যেটা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে একটা নিখুঁত বোঝাপড়া তৈরি করে। আর আজ আমরা গেনাও এই ব্যাপারটাই দেখব, এই দারুণ সমন্বয়টা আনার জন্য জীবন কিভাবে দুটো অসাধারণ কৌশল তৈরি করেছে। প্রথমে চলুন একবার উদ্ভিদের জগতে ধুমারা যাক। ওরা হলো ধীর কিন্তু খুব গোছানো আর পুরোপুরি রাসায়নিক যোগাযোগ ব্যবস্থার জাদুকর। আর এই যে আমরা এখন জানি যে গাছপালাও আলো, মাধ্যাকর্ষণ বা এমনকি স্পর্শের মতো ব্যাপারে সাড়া দেয়, এর পেছনে কিন্তু স্যার জগদীশচন্দ্র বসুর সেই যুগান্তকারী গবেষণার অবদান রয়েছে। তো গাছপালার এই সাড়া দেওয়া বা চলনটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ট্রপিক চলন, যেটা উদ্দীপকের দিক অনুযায়ী হয়, যেমন ধরুন গাছের ডালপালা সবসময় আলোর দিকেই বাড়ে। আর আরেকটা হলো ন্যাস্টিক চলন। এটা কিন্তু দিকের উপর নির্ভর করে না, নির্ভর করে তীব্রতার উপর। যেমন ধরুন লজ্জাবতী লতা, পাতায় হাত দিলেই গুটিয়ে যায়, কোন দিক থেকে হাত দেয়া হলো তাতে কিছু এসে যায় না। এই যে গাছের আলোর দিকে বেঁকে যাওয়ার ব্যাপারটা, একেই বলে ফোটোট্রপিজম। আর এর পেছনের আসল কারিগর হলো অক্সিন নামের একটা হরমোন। এটা ঠিক যেন একজন ডিরেক্টরের মতো কাজ করে, গাছকে বলে দেয় এই দিকে আলো, চলো এই দিকেই বাড়তে হবে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? গাছপালার বেড়ে ওঠা থেকে শুরু করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া পর্যন্ত সব কিছুর পেছনেই রয়েছে এই হরমোনগুলো। এরাই হলো গাছের আসল রাসায়নিক পরিচালক। আচ্ছা, গাছপালার কথা তো হলো, এবার চলুন প্রাণী জগতের দিকে তাকাই। এখানে গল্পটা কিন্তু আরও জটিল, কারণ এখানে শুধু গাছপালার মতো রাসায়নিক ব্যবস্থাটাই নেই, এর সাথে যোগ হয়েছে একটা বিদ্যুৎ গতির সিস্টেমও। তবে হ্যাঁ, প্রাণীদেরও কিন্তু একটা দারুণ কেমিক্যাল সিস্টেম আছে, যাকে আমরা বলি এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরাতন্ত্র। এখানেও হরমোনরাই হলো বার্তাবাহক, যারা রক্তের মধ্যে দিয়ে সারা শরীরে ঘুরে বেড়ায়। এই কেমিক্যাল সিস্টেমটারও কিন্তু একটা বস আছে, আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস। একে বলা যেতে পারে পুরো সিস্টেমের সিইও। সে পিটুইটারি নামের মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, আর সেই মাস্টার গ্ল্যান্ড আবার অন্য সব গ্রন্থিকে নির্দেশ পাঠায়। জরুরি অবস্থায় অ্যাড্রেনালিন তৈরি করা হোক বা রক্তে চিনির মাত্রা ঠিক রাখা, সবকিছুই কিন্তু এদের নিয়ন্ত্রণে। কিন্তু এই হরমোনের সিস্টেমটা, বুঝলেন, অনেকটা পোস্ট অফিসের মতো। চিঠি ঠিকঠাক জায়গায় পৌঁছাবে, কিন্তু একটু সময় লাগবে। এখন ধরুন হঠাৎ সামনে একটা বিপদ এসে পড়ল, তখন তো আর চিঠি চালাচালির সময় নেই, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। আর এই কাজের জন্য হরমোন সিস্টেমটা একটু স্লো। আর ঠিক এই কারণে বিবর্তনের ধারায় তৈরি হয়েছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। এটা হলো শরীরের নিজস্ব হাই স্পিড ইন্টারনেট। চোখের পলকে নির্দিষ্ট জায়গায় সিগন্যাল পৌঁছে দিতে পারে। আর এই হাই স্পিড ইন্টারনেটের একদম গোড়ার ইউনিটটা কি? সেটা হলো নিউরন, একটা বিশেষ ধরনের কোষ, যার কাজই হলো ইলেকট্রিক্যাল সিগন্যালকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাওয়া। কিন্তু একটা নিউরন থেকে আরেকটা নিউরনের সিগন্যালটা যায় কিভাবে? এখানে একটা মজার ব্যাপার ঘটে। দুটো নিউরনের মাঝে ছোট্ট একটা ফাঁক থাকে, যাকে বলে সিন্যাপস। ইলেকট্রিক্যাল সিগন্যালটা এসে সেই ফাঁকের আগে রাসায়নিক সিগন্যালে পরিণত হয়।
এই রাসায়নিক বার্তাবাহক বা নিউরোট্রান্সমিটারগুলো লাফ দিয়ে পরে নিউরনে যায় আর সেখানে গিয়ে আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করে। দারুণ না ব্যাপারটা? তো আমরা দুটো সিস্টেমের কথা জানলাম, একটা ধীরগতির কেমিক্যাল আর একটা বিদ্যুৎ গতির ইলেকট্রিক্যাল। এবার চলুন দেখি এই দুটো সিস্টেম একসাথে মিলেমিশে কিভাবে জীবনের কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটায়। এর সবচেয়ে সেরা উদাহরণ হল রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবত্ত ক্রিয়া। ধরুন গরম কিছুতে হাত লেগে গেল, আমরা কিন্তু কিছু ভাবার আগেই হাতটা সরিয়ে নিই। এটা কিভাবে হয়? আসলে ওই সিগন্যালটা সোজা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডে যায়, আর সেখান থেকেই সঙ্গে সঙ্গে হাত সরানোর নির্দেশ চলে আসে। মানে মস্তিষ্ক খবরটা পাওয়ার আগেই কাজ হয়ে যায়, একেবারে অ্যাকশন বিফোর থট। এই যে এত দ্রুত আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে, তার জন্যই কিন্তু আমরা অবিশ্বাস্য সব জটিল কাজ করতে পারি। যেমন ধরুন আমাদের চোখের কথা জানলে অবাক হতে হয়, মানুষের চোখ প্রায় একটা 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান ভিজুয়াল তথ্য প্রসেস করতে পারে। ভাবা যায়? আর এই উদাহরণটাই দেখিয়ে দেয় যে এই সিস্টেমে কতটা সূক্ষ্মতা আর নির্ভুলতার প্রয়োজন। চোখের লেন্সের আকারে যদি এতটুকুও গড়বড় হয়, তাহলে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়ার মতো সমস্যা দেখা দেয়। মানে কাছের বা দূরের জিনিস ঝাপসা দেখায়, আর আমরা তখন চশমার লেন্স ব্যবহার করে সেই ভুলটা ঠিক করি। তবে সমন্বয়ের আসল পরীক্ষাটা হয় কিন্তু গমনের ক্ষেত্রে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতার মধ্যে দিয়ে। একবার ভেবে দেখুন, ছোট্ট একটা অ্যামিবা যে কিনা তার শরীরের ভেতরের সাইটোপ্লাজমকে ব্যবহার করে এগোচ্ছে, সেখান থেকে একটা মাছ যে তার ভি আকৃতির পেশিগুলোকে তরঙ্গের মতো কাজে লাগিয়ে সাঁতার কাটছে, আর সবশেষে মানুষ যে কিনা দুটো পায়ের ওপর ভর দিয়ে হাঁটার মতো একটা অবিশ্বাস্য জটিল কাজ করছে। এই প্রত্যেকটা মুভমেন্টের পেছনেই কিন্তু রয়েছে সেই নিখুঁত সমন্বয়। সুতরাং মূল কথাটা হলো, মাধ্যমটা যাই হোক না কেন, সেটা হরমোনের মতো ধীরগতির হোক বা নার্ভ ইম্পালসের মতো বিদ্যুৎ গতির, এই সমন্বয় হলো সেই অদৃশ্য সুতো যা জীবজগৎকে শুধু টিকে থাকতেই নয়, বরং উন্নতি করতেও সাহায্য করে। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে যায়, প্রকৃতির এই যে নিখুঁত সমন্বয়ের খেলা, এটাকে কি আমরা শুধু বিবর্তনের এক অসাধারণ সৃষ্টি বলে প্রশংসা করেই থেমে থাকব, নাকি এই রহস্যটা ভেদ করে আমরা নিজেরাই ভবিষ্যতের বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের নতুন অধ্যায়টা লিখতে চলেছি?